শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরের বাঙালিদের ভ্রমণের ভরসা এই দীঘা সুন্দরী। এক বা দুই দিনের ছুটি পেলেই বা সপ্তাহান্তে ছুটি কাটাবার জন্য দ্রুত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি এই দীঘার সমুদ্র সৈকতে, যেখানে নিজেকে বিলিয়ে দেওয়া যায় এই সমুদ্রের ঢেউয়ের সামনে। আর এই ঢেউয়ের সঙ্গে বয়ে আসা ঠান্ডা বাতাসের সংস্পর্শে দেহের ও মনের সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন এই দীঘাকে নিয়ে 2 নাইটস 3 ডেজের একটি কমপ্লিট ট্যুর প্ল্যান। আপনারা এখানে এসে কোথায় থাকবেন, ওল্ড দীঘায় থাকবেন না নিউ দীঘায় থাকবেন, তার একটি সঠিক ধারণা। আর আপনারা এই দীঘায় কিভাবে আসবেন, বাসে আসবেন না ট্রেনে, কোনটি বেশি সুবিধা, সেটা নিয়েও আলোচনা করব। তাছাড়া থাকবে এখানে এসে আপনারা কোথায় থাকবেন সেই হোটেলের খোঁজ, আরও থাকছে খরচের একটি সামগ্রিক ধারণা। কোনো রং চড়িয়ে গল্প নয়, আমার ভিডিও থেকে পাবেন একদম সঠিক তথ্য। তাই বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকার অনুরোধ রইল, তাহলে আপনারা পাবেন এই দীঘা নিয়ে একটা দারুণ ট্যুর গাইড। সঙ্গে থাকছে 2024 দীঘা সংক্রান্ত যাবতীয় সামগ্রিক আপডেটেড তথ্য। আর যদি ভিডিওটি আপনাদের একটুও পছন্দ হয় বা আপনাদের যদি একটুও ভালো লাগে বা আপনাদের যদি একটু উপকারে আসে, তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওর শুরুতে প্রথমেই বলি আপনারা এই দীঘায় কিভাবে আসবেন। আপনারা যদি বাই ট্রেনে আসেন তাহলে হাওড়া থেকে রয়েছে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটি হাওড়া ছাড়ে সকাল 6টা 45 মিনিটে আর দীঘা পৌঁছায় সকাল 10টা 5 মিনিটে। অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিটের সময়ের জার্নিতে আপনারা পৌঁছে যেতে পারেন হাওড়া থেকে দীঘা আর শুরু করতে পারেন আপনাদের এই ট্যুরটি। যারা সকালবেলায় হাওড়া স্টেশনে পৌঁছাতে পারবেন না, তাদের জন্য হাওড়া থেকে রয়েছে কান্ডারি এক্সপ্রেস 22897, যেটি হাওড়া স্টেশন ছাড়ে দুপুর 2টা 27 মিনিটে আর দীঘা স্টেশন পৌঁছায় বিকেল 5টা 50 মিনিটে। অর্থাৎ প্রায় 3 ঘন্টা 25 মিনিটের বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন দীঘা। সেই দিনটি দীঘাতে স্টে করে নেক্সট ডে মর্নিং থেকেই শুরু হয়ে যেতে পারে আপনাদের দীঘা ট্যুর। আর যদি আপনারা বাসে করে দীঘা পৌঁছাতে চান, তাহলে ধর্মতলা থেকে প্রচুর বাস রয়েছে দীঘা যাওয়ার জন্য। 200 থেকে 300 টাকার বিনিময়ে এসি বাসে করে আপনারা 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন দীঘা। বর্তমানে বাসগুলির কিন্তু কোয়ালিটি অনেকটাই ইমপ্রুভ করেছে, রাস্তাঘাটের অবস্থাও অনেকটা উন্নত, ফলে আপনারা বাসে কিন্তু আসতেই পারেন। শুধু ধর্মতলা নয়, বর্তমানে প্রায় সব জায়গা থেকেই বাস ছাড়ে দীঘা আসার জন্য। ট্রেন না বাস, কিসে করে গেলে দীঘা সহজেই পৌঁছানো যেতে পারে? আমি কিন্তু বাসে করে দীঘা যাওয়াই বেশি পছন্দ করব, কারণ বর্তমানে বাসের কোয়ালিটি অনেক ভালো, যাবার রাস্তাঘাটও উন্নত হয়েছে, জার্কিং অনেক কম। সে মতন আমি বাস ধরার জন্য পায়রাডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে প্রথমে ভোর 5টার ট্রেন ধরে চলে আসি কাঁচরাপাড়ায়। সেখান থেকে সকাল 6টা 10 মিনিটের এসি বাস মণিকাঞ্চনে পার হেড 350 টাকার বিনিময়ে উঠে পড়ি। আর প্রায় 5.5 ঘন্টার জার্নিতে আমরা পৌঁছে যাই ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে প্রায় সকাল 11:30টার সময়। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে নেমে এই সামনের দিকের অংশে একটু এগোলেই বাদিক ডান দিকে প্রচুর অটো এবং টোটো দেখতে পাবেন, যেগুলি ভাড়া করে আপনারা পৌঁছে যেতে পারেন আপনাদের নির্দিষ্ট হোটেলে। তা এবার প্রশ্ন হলো, আপনারা হোটেল নেবেন কোথায়, নিউ দীঘায় না ওল্ড দীঘায়? আমার বরাবরই পছন্দের জায়গা হলো ওল্ড দীঘা, কারণ ওল্ড দীঘা খুব সুন্দরভাবে সাজানো এবং ওল্ড দীঘাতেও কিন্তু রয়েছে স্নানের একটা সুন্দর বিচ। ফলে আপনারা কিন্তু নিউ দীঘার থেকে ওল্ড দীঘাকেই বেশি পছন্দ করতে পারেন। তো বন্ধুরা, আমরা ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে টোটো করে রওনা দিয়েছি 100 টাকার বিনিময়ে ওল্ড দীঘার সমুদ্র সৈকতের পাশে অবস্থিত হোটেল সি হকের উদ্দেশ্যে। পাশে সৈকতাবাস হোটেলটি পেরিয়ে একটা মোড় ঘুরেই রয়েছে হোটেল সি হক। এবার হোটেল বুক করে আসেনি, হোটেল সি হকে যদি আমরা রুম পাই তাহলে থাকার ইচ্ছা আছে হোটেল সি হকেই। সামনের ডান দিকে যে বড় বিল্ডিংটি দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হলো হোটেল সি হক। বন্ধুরা, ইতিমধ্যে রিসেপশনে গিয়ে আমি কথা বলে এসেছি, এখানে রুম অ্যাভেলেবেল আছে। তো আমাদের এই 2 রাতের ঠিকানা হতে চলেছে হোটেল সি হক। হোটেল সি হকে থাকার মেইন কারণ হলো এই হোটেলটির লোকেশন একদম সমুদ্রের ধারে অবস্থিত। চলুন একবার আমরা যে রুমটিতে ছিলাম সেই রুমটি আপনাদের দেখে নিয়ে আসি। সোজা সামনে একটু এগোলেই
রয়েছে সমুদ্র। আর আমরা রয়েছি ঠিক এখানে, ওই যে দূরে দেখা যায় যে কটেজটি, তার নিচের রুমটিতে। রুমটি বেশ বড়, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বড় কিং সাইজের খাট রয়েছে। বাঁদিকে রয়েছে বাথরুম, বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের যে কিং সাইজের খাট রয়েছে, সেই খাটে অনায়াসে 3 থেকে 4 জন রিল্যাক্সে থাকতে পারবে। আমাদের রুম নাম্বার ছিল 253। এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে। রুমের স্টার্টিং 800 থেকে শুরু করে একদম 4-5 হাজার টাকা দামের রুম রয়েছে। একদম সমুদ্রের পাশে অবস্থিত হোটেল সিওয়াকে যদি আপনারা থাকতে চান, তাহলে কিন্তু অনেকটাই বেশি রুম ভাড়া গুনতে হবে। কিন্তু যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি একটু পছন্দ করি, তাই আমরা এই হোটেলে আছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু খুব হাই রেটেড রুমের মধ্যে নেই। আমরা রয়েছি বিচের একদম পাশেই, কিন্তু নিচের ফ্লোরের রুমগুলির ভাড়া কিন্তু তুলনামূলক একটু কম। আমরা যে রুমটিতে রয়েছি তার ভাড়া হলো 1400 টাকা উইথ ট্যাক্স। কিন্তু উপরের রুমগুলোতে, ভিউ ফেসিং রুমগুলোতে যদি আপনারা থাকতে চান, তাহলে ভাড়া কিন্তু 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত হতে পারে। হোটেল সিওয়াকে চেক ইন টাইম কিন্তু বেলা 12:30। তাই আমাদের চেক ইন করে একটু ফ্রেশ হতে প্রায় 1টা বেজে গেল। তাই আমরা এই হোটেল সিওয়াক থেকে বেরিয়ে এসে সামনের দিকের বাঁ দিকের একটি হোটেলে লাঞ্চ করবার জন্য চলে এলাম। প্রথম দিন দুপুরের লাঞ্চ করার জন্য আমরা বেছে নিলাম এই পাঞ্জাবি ধাবাকে। আমরা এখানে নিয়েছিলাম 3টে এগ থালি। এই থালিতে ছিল আলু ভাজা, আলু সয়াবিনের একটি তরকারি, সঙ্গে ছিল ডাল আর আলু পটলের একটি তরকারি, আর সঙ্গে ছিল এগ কারি। খাবার দাবার আমাদের বেশ ভালোই লেগেছিল। দুপুরের লাঞ্চের পর আমরা প্রায় 30 মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমাদের রুম থেকে বাইরে বেরিয়ে এসেই রয়েছে সমুদ্র সৈকতের এই অসাধারণ দৃশ্য। কিন্তু যদি আপনারা এই সমুদ্রে স্নান করতে চান, তাহলে ওই সামনের দিকে সমুদ্রের পাশ দিয়ে সামান্য একটু হেঁটে গেলেই পাবেন একটি অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটির সৌন্দর্য এক কথায় অসাধারণ। প্রচুর পর্যটক আছেন যারা দীঘাতে এসে নিউ দীঘাতে স্টে করেন, কিন্তু ওল্ড দীঘার এই বিচটিতে কখনো আসেনি। তারা কিন্তু একবার জন্য হলো আসতে পারেন এই ওল্ড দীঘার সমুদ্র সৈকতে, যেটি বিশ্ববাংলা পার্ক পার করে, হোটেল সিওয়াক পার করে সামান্য দূরত্বেই রয়েছে। চলো সবাই যেখানে আছে সেখানে যাই নাকি? ওই যে দূরে প্রচুর পর্যটকেরা সমুদ্রের জলে নেমে রয়েছে, আমাদেরকে ওখানেই যেতে হবে। ওল্ড দীঘার এখানে এসেও কিন্তু আপনারা সারাদিন দারুণ এনজয় করতে পারেন। এখানেও রয়েছে একসঙ্গে প্রচুর পর্যটক। নিউ দীঘাতে এর থেকেও বেশি ভিড় হয়। আমরাও অনেকটা সময় ধরে এই সমুদ্র সৈকতে বেশ এনজয় করলাম। এই 200 পার হেড। এরপর এখান থেকে আমরা হোটেলে ফিরে গিয়ে সারা বিকেলটা রেস্ট নিই। এই হোটেল সিওয়াকের মধ্যে অনেক ফাঁকা জায়গা রয়েছে, সঙ্গে ভিতরে দোলনার ব্যবস্থাও রয়েছে। ফলে যদি বাচ্চা নিয়ে এখানে আসতে পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এই হলো আমাদের হোটেল সিওয়াক, আর ঠিক এই সামনেই রয়েছে সমুদ্র, আর এই পাশে রয়েছে আমাদের রুম, আর এই হলো পুরো হোটেল সিওয়াক। সন্ধ্যার পরে আমরা বেরিয়ে পড়লাম রাতের দীঘার ওল্ড দীঘার সৌন্দর্য উপভোগ করবার জন্য। আমরা চলে এলাম বিচের পাশে। বিচে রয়েছে এক অদ্ভুত মায়াবী পরিবেশ। প্রতিটি পোলের সঙ্গে রয়েছে বক্স, সেখান থেকে বাজছে অসাধারণ কিছু গান, যা পরিবেশকে মায়াবী করে তুলেছে। সঙ্গে ওল্ড দীঘা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। ওল্ড দীঘায় থাকলে আপনারা সারা সন্ধ্যায় কিন্তু ঘন্টার পর ঘন্টা এই বিচের পাশে বসেই কাটাতে পারেন। আর এই কারণেই কিন্তু ওল্ড দীঘাকে আমার বেশি ভালো লাগে নিউ দীঘার তুলনায়। তো বিকালের সন্ধ্যাবেলায় প্রথমে আপনারা ওল্ড দীঘাকে খুব ভালো করে ঘুরে দেখুন। বিচের পাশ দিয়ে এইভাবে হাঁটতেই ভালো লাগে। বাঙালিদের দীঘা হলো তার দ্বিতীয় ঘর। 1-2 দিনের ছুটি পেলেই ঘুরে যাওয়া যায় এই দীঘা থেকে। দীঘা কখনো পর্যটক শূন্য থাকে না, সবসময় দীঘাতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই আসুন না কেন, দীঘা সবসময় প্যাকড আপ। আর এই হলো ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্ক। এই ওল্ড দীঘা বিচের
পাশে থাকার জন্য বেশ কিছু হোটেলের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের উপকারে আসতে পারে। সমগ্র বিচ জুড়ে রয়েছে এই ধরনের বেশ কিছু খাবারের স্টল, যেখানে পাপড়ি চাট থেকে শুরু করে আলু কাবলি বিভিন্ন ধরনের খাবারই পাবেন। সঙ্গে আপনারা যদি চান আপনারা টেস্ট করতে পারেন এই মাছ ভাজা। তবে এই সমস্ত জায়গা থেকে মাছ ভাজা না খাওয়াই ভালো, কারণ এগুলো কত পুরনো তার কোনো গ্যারান্টি নেই। এরপর ঘুরে দেখুন ওল্ড দীঘা মার্কেট। মার্কেটটি বিশাল বড়, আপনারা ঘুরে দেখুন। আর আপনারা যদি মার্কেটিং করতে চান তাহলে আজকেই ওল্ড দীঘার এই মার্কেট থেকে কিন্তু আপনারা মার্কেটিংটি সেরে ফেলতে পারেন। খাওয়া দাওয়া করতে চাইলে এই ধরনের অনেক ফুড স্টল রয়েছে। আর যদি আপনারা কাজু কিনতে চান, এই ধরনের অনেক কাজু সেন্টার রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা কাজু কিনতে পারেন। মার্কেটটি ভালো করে ঘুরে দেখে আমরা আবার চলে এলাম বিশ্ব বাংলা পার্কের ওখানে। সন্ধ্যার পর রাত 7টা থেকে 8টা বাজতেই এই ওল্ড দীঘার সমুদ্র সৈকতের ভিড় যেন আরো বেড়ে গেল। এরপর আমরা রাতে ডিনার করবার জন্য চলে এলাম ঠিক হোটেলটির সামনেই সমুদ্র রেস্টুরেন্টে। এখানে অর্ডার করলাম একটা চিকেন ভর্তা আর 6টা রুটি। একটা চিকেন ভর্তা এখানে 200 টাকা দাম, আর 6টা রুটি 6 টাকা করে, মোট 36 টাকা। এই 200 টাকার চিকেন ভর্তা দিয়ে আপনারা মোট 6টা রুটি খেতে পারবেন। টেস্ট আমাদের খুব ভালো লেগেছিল। আজ আমাদের এই দীঘা ট্যুরের দ্বিতীয় দিন। আজকের তারিখ হলো 26 আগস্ট 2024। আজ দীঘার আবহাওয়া বৃষ্টি না হলেও আকাশ কিন্তু মেঘলা, তাই সমুদ্র সৈকতে সকালে সূর্যোদয় তেমন দেখতে পাওয়া যায়নি। আজকের দিনে প্রথমে আপনারা সকালে সমুদ্রের আশেপাশে জায়গাগুলো একটু হাঁটাহাঁটি করে ঘুরে দেখুন, এনজয় করুন, ভালো লাগবে। একদম সকালে ভোরবেলায় এখানে এসে আপনারা বেশ কিছুটা সময় বসে কাটাতে পারেন। আর এখান থেকে আপনারা যদি পরিষ্কার আকাশ পান তাহলে সূর্যোদয়ও কিন্তু আপনারা দেখতে পাবেন। ওই যে দূরে দেখা যায় আমাদের হোটেল সি হক। বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে আমি যে সমস্ত তথ্য প্রদান করছি তার কোনো কিছুই কিন্তু কোনো প্রমোশনাল তথ্য নয়, পুরোটাই ইনফরমেশন। আমি গিয়ে যে সমস্ত তথ্য পেয়েছি সেই সমস্ত তথ্যগুলি আমি আমার ইউটিউব বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। হোটেল সি হকের সামনে থেকে ঠিক এই ধরনের অসাধারণ সমুদ্রের দৃশ্য দেখতে পাওয়া যায়। আমি যে ফ্লোর থেকে এই ভিডিওটি তুলছি সেই ফ্লোরে এই হোটেলটিতে সমস্ত রুমই প্রায় 3000 টাকার উপরে। দ্বিতীয় দিনের সকাল 9টা বাজতেই আমরা চলে এলাম সেই সমুদ্র রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবার জন্য। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম একটি ডিম টোস্ট, যার দাম পড়েছিল 50 টাকা। সঙ্গে পার প্লেট 40 টাকার বিনিময়ে আমরা নিয়েছিলাম পুরি আর ঘুগনি। এই রেস্টুরেন্টটিতে আমরা বারবার ফিরে আসছিলাম, কারণ এই রেস্টুরেন্টের খাবার দাবারের মান এবং কোয়ালিটি এবং টেস্ট সত্যি অসাধারণ ছিল। আর এই পুরি সবজির টেস্টও ছিল খুব সুন্দর। ব্রেকফাস্ট করে 15 থেকে 20 মিনিট রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিট করবার জন্য। সাইট সিন করবার জন্য এখানে অপশন অনেকগুলো। আপনারা ছোটো এরকম গাড়ি ভাড়া করতে পারেন, আপনারা টোটো করে ঘুরতে পারেন, বা আপনারা অটো করেও ঘুরতে পারেন। আমার গাড়ি আছে, আমার নাম হচ্ছে ননি। দীঘা কার রেন্টাল আমাদের গাড়ি ভাড়া দেওয়া হয়। এবং আমাদের উড়িষ্যার দিকে যে প্যাকেজটা আছে, মান্দার, তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, বিচিত্রপুর, ভূষেন্দ্রেশ্বর মন্দির, তারপরে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে প্যাকেজটা আছে ওটা হচ্ছে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, নেকালী মায়ের মন্দির এবং মেরিন ড্রাইভ। এইসব সমস্ত ট্রিপগুলো আমরা করাই। তো সবাইকে বলবো আপনারা আসুন দীঘাতে, ঘুরুন এবং আমাদের গাড়িও নিন, অটো টোটো সব রকমের ব্যবস্থা আছে। ভালোভাবে আমরা ঘোরানোর চেষ্টা করি। আমার নাম হচ্ছে ননীগোপাল সাঁতরা। নাম্বার হচ্ছে 9547232095। আরেকটা নাম্বার হচ্ছে 9609892211। তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির আর কাজু বাগান, উড়িষ্যা বর্ডার, রাধা মাধব মন্দির, এটা হচ্ছে আমাদের 900 টাকা প্যাকেজ আছে। আর মন্দারমণি দিকে যে প্যাকেজটা আছে, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, নেকালী মায়ের মন্দির, এটার প্যাকেজ হচ্ছে আপনার 1400 টাকা। আমরা নিয়েছিলাম 900 টাকার প্যাকেজটি। 900 টাকায় আমরা পরপর ঘুরে দেখব কাজু বাগান, রাধা গোবিন্দ মন্দির, তালসারি, চন্দনেশ্বর মন্দির, উদয়পুর সি বিচ এবং ওশিয়ানা বিচ। এই সমস্ত স্পটগুলি কিন্তু 14 থেকে 15 কিলোমিটারের মধ্যেই পড়ছে। আপনারা চাইলে টোটো বা অটো করেও কিন্তু ঘুরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা প্রায় সেমই থাকবে। আচ্ছা, ফার্স্ট কোথায় যাবো? ফার্স্ট আমরা এখন যেতে যেতে আমাদের কাজু বাগানটা পড়বে। কাজু বাগানটা দেখে উড়িষ্যা বর্ডারের উপর দিয়ে আমরা উড়িষ্যা ঢুকবো এখন।
পরপর দুটো মন্দির দেখবো, তারপর তালসারি, লাস্টে ফেরার পথে উদয়পুর। ওকে। আচ্ছা, তালসারি থেকে উদয়পুর পর্যন্ত মেরিন ড্রাইভ হয়েছে না? সেটা রাস্তা শুরু হয়েছে, কিন্তু সেই ইয়াস জোরে ভেঙে যাবার পরে হ্যাঁ। আবার নতুন করে কাজ শুরু হয়েছে, এখন কমপ্লিট হয়নি রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাত্রাপথে প্রথমেই পড়বে এই জাহাজ বাড়ি। এর মধ্যে কিন্তু 70 শো হয়। আমি এটা আগেও দেখেছি, তাই এখন আর প্রবেশ করলাম না। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আমরা এই মুহূর্তে চলে এসেছি দীঘার রাষ্ট্রীয় কাজু বাগানে, কাজু গাছকে একদম কাছ থেকে দেখবার জন্য। দুপাশে যে গাছগুলি দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু কাজু গাছ। এখানে কাজু গাছ বিক্রিও হচ্ছে। আপনারা চাইলে কিন্তু 30 টাকার বিনিময়ে একটি চারা কিনে নিয়ে এসে বাড়িতে লাগাতেই পারেন। কাজু বাগান দেখে অল্প দূরত্বেই আমরা চলে এলাম রাধা গোবিন্দ মন্দিরে। রাধা গোবিন্দ মন্দিরের একদম সামনে রয়েছে এই মুহূর্তে। মন্দিরের ভিতরে ক্যামেরা একদম অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরে কোনো কিছু আপনাদের দেখাতে পারলাম না। তবে ভিতরে প্রবেশ করবেন, বেশ ভালো লাগবে। রাধা গোবিন্দ মন্দির দেখে আমরা এগিয়ে চললাম তালসারির উদ্দেশ্যে। বেশি সময় লাগলো না, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম তালসারি। তালসারিতে গাড়ি পার্কিং চার্জ নেবে 20 টাকা। দীঘা ভ্রমণের একটি জনপ্রিয় স্পট হলো এই তালসারি। তালসারিতে আসার সঠিক সময় হলো ভাটার সময়, কিন্তু আমরা যখন এখানে এসে প্রবেশ করলাম তখন হালকা কিন্তু জোয়ার শুরু হয়ে গেছে। সামনের এখানে জোয়ারের জল হালকা করে ঢুকতে শুরু করেছে, তাই আমাদের ওপারে গিয়ে খুব দ্রুত কিন্তু এপারে আসতে হবে। কোথায় নামবি? এই যে যাচ্ছে, এরকম ভাবে যাবো, চল। দেখ, এই যে জলের মধ্যে দিয়ে যেতে হবে এবার। এই দেখ, আমরা জলের মধ্যে। হ্যাঁ, ভাটার সময় যদি আসেন এখানে কিন্তু বাইক রাইড হয়। পার হেড 100 টাকার বিনিময়ে আপনাদের সমগ্র বীজটি ঘুরিয়ে দেখাবে। সঙ্গে যেখানে লাল কাঁকড়া আছে সেখানে নিয়ে গিয়ে আপনাদেরকে কিন্তু লাল কাঁকড়াও দেখাবে। এই বাইক রাইড আমি আগেও করেছি, দারুণ লাগে, তাই আপনাদের বলবো অবশ্যই করবেন, দারুণ লাগবে। জামা ভিজে যাচ্ছে, এদিকে আসো। জোয়ারের কারণে আমরা বেশি সময় সেখানে থাকতে পারিনি, তবু যেটুক সময় ছিলাম দারুণ মজা হয়েছিল। ফেরার সময় দেখি এখানে অনেকটাই জল বেড়ে গেছে, পায়ে হেঁটে পার করতে হবে। কোনো রকমের জল ক্রস করে আমরা উপরে উঠে এসে চলে এলাম অল্প দূরত্বে অবস্থিত চন্দ্রনেশ্বর মন্দিরে। দীঘার একদম কাছে উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার মধ্যে অবস্থিত এই চন্দ্রনেশ্বর মন্দির হলো একটি শিব মন্দির। স্থানীয় মানুষজনের কাছে এটি একটি খুব জাগ্রত শিব মন্দির। পুজো দেওয়ার লাইনে প্রচুর ভিড় থাকায় আমরা আর ভিতরে ঠাকুরের দর্শন করতে পারিনি। যাই হোক, মন্দির প্রাঙ্গণ এবং মন্দির দেখে আমাদের খুব ভালো লাগলো। আর এই মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি বিশাল বড় পুকুর। এখানেই ভক্তরা স্নান করে তারপরে মন্দির প্রাঙ্গণে এসে পুজো দেন। ও আরেকটা কথা, মন্দির প্রাঙ্গণে কিন্তু আপনাদের খালি পায়ে প্রবেশ করতে হবে। মন্দির দেখে আমরা রওনা দিলাম উদয়পুর সি বিচের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম উদয়পুর সমুদ্র সৈকতে। উদয়পুর সমুদ্র সৈকতে যখন এসে আমরা পৌঁছালাম তখন সম্পূর্ণ জোয়ার শুরু হয়ে গেছে। না হলে সমুদ্রের জল একটু দূরে থাকে, নিচে নেমে অনেকটা বিচের উপর দিয়ে ঘোরাফেরা করা যায়, কিন্তু এই মুহূর্তে জোয়ারের কারণে সমুদ্রের জল বেড়ে গিয়েছে। এরই মধ্যে মানুষজনের আনন্দের কিন্তু কোনো কমতি নেই। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে মজা করছে। কেউ সমুদ্রবক্ষে স্নান করছে, কেউ সমুদ্রবক্ষে চেয়ার পেতে মাছ, বিয়ার আরও কত কিছু খেয়ে চলেছে, আবার কেউ বোটিং করছে। কিন্তু আমরা এর মধ্যে কিছুই করব না। আমরা এখান থেকে সমুদ্রবক্ষকে এনজয় করে আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই উদয়পুর সমুদ্র সৈকত হলো এমন একটি জায়গা যেখানে ওপেনলি চেয়ার পেতে বসে মদ খাওয়া চলছে, যা দেখে খুবই খারাপ লাগলো। ফ্যামিলি নিয়ে প্রবেশ করা অসম্ভব, আমরা তাই আর এখানে প্রবেশ করলাম না। তাছাড়া সমুদ্রের জল খুব একটা পরিষ্কার বলে মনে হলো না। উদয়পুর সি বিচ থেকে আমরা চলে এলাম দীঘার একটি নতুন স্পট দেখার জন্য, নতুন একটা বিচ দর্শন করার জন্য। এই প্রথমবার আমি এলাম দীঘাতে অবস্থিত ওশিয়ানা বিচে। উদয়পুর বা তালসারিতে যেরকম লোকের সমাগম ছিল, যেরকম পর্যটকের সমাগম ছিল, এখানে কিন্তু একদমই নেই, অনেকটা ফাঁকা। তাই অত্যন্ত নিরিবিলিতে একটা দারুণ বিচে যদি কিছুটা সময় কাটাতে চান আপনারা
আসতে পারেন কিন্তু এই ওশিয়ানা বিচে। ওশিয়ানা বিচে প্রবেশের মুখে প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখে অত্যন্ত মনোমুগ্ধ হয়ে গেলাম। চারিদিকে শুধু গাছপালা, মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি ওশিয়ানা বিচের উদ্দেশ্যে। যদি পুরাতন দীঘার স্বাদ যদি আপনারা পেতে চান, আপনাদের আসতে হবে এই ওশিয়ানা বিচে। আগে দীঘা এরকমই ছিল, চারিদিকে ঝাউবন আর সামনে একটি সুন্দর সমুদ্র সৈকত। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে বা যদি আপনাদের একটু কাজে আসছে বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার অনুরোধ রইল। বীচটি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যারা নিরিবিলি পছন্দ করেন, সমুদ্র সৈকতের পাশে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। এই ওশিয়ানা বিচের এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে বিচের একটি দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। আপনারা চাইলে এই ভ্রমণের সঙ্গে আপনারা বিচিত্রপুরকে যুক্ত করতে পারেন। সেক্ষেত্রে হয়তো গাড়ির ভাড়া আরও 1000 টাকা বাড়বে, কিন্তু বিচিত্রপুরের অসাধারণ অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন। আমরা বিচিত্রপুর আগেও ঘুরেছি, তাই এবার আর বিচিত্রপুর আমরা যাচ্ছি না। ওশিয়ানা বিচ দেখে আমাদের হোটেলে ফেরার পথে আমরা দেখে নিলাম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘাতে নবনির্মিত এই জগন্নাথ ধাম। এই সমস্ত জায়গাগুলি দেখে আপনাদের হোটেলে ফিরতে প্রায় সময় লাগবে 1:30 থেকে 2টো। তখন যদি চান আপনারা আপনাদের লাঞ্চ করতে পারেন। আমরা আর লাঞ্চ করব না, কারণ আমরা এই ট্যুরের মধ্যে অনেক কিছু খেয়ে নিয়েছি, খিদে আমাদের নেই বললেই চলে। হোটেলে ফিরে দুপুরের রেস্ট নিয়ে বিকালের দিকে প্রায় 4:30 নাগাদ আমরা আবার বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের পাশে। আর এই বিকালে আমাদের গন্তব্য অমরাবতী পার্ক এবং ঢেউসাগর পার্ক। একটি টোটো ঠিক করলাম, 100 টাকার বিনিময়ে আমাদেরকে অমরাবতী পার্কের সামনে নামিয়ে দেবে। আমরা এসে পৌঁছালাম অমরাবতী পার্কে। অমরাবতী পার্কে প্রবেশ করার জন্য টিকিট মূল্য রয়েছে। পার হেড 10 টাকার বিনিময়ে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে এই পার্কটির ভিতরে। পার্কটির ভিতরে প্রবেশ করেই ভালো লাগলো, কারণ পার্কটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অমরাবতী পার্কের মধ্যে কিন্তু রোপওয়ে আছে, আপনারা রোপওয়েও চড়তে পারেন, কিন্তু এই মুহূর্তে রোপওয়ে বন্ধ আছে, কারণ বাজ পড়ে রোপওয়ের যে মোটরটা সেটা খারাপ হয়ে গেছে। পার্কটি খুব সুন্দর। পার্কটি ঘুরতে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। এরকম দোলনা এবং স্লিপারের অনেক ব্যবস্থা রয়েছে, ফলে ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে বেশ এনজয় করতে পারবে। এছাড়া এই পার্কটির মধ্যে যে মূল আকর্ষণ সেটি হলো এই লেক। এই লেকে কিন্তু আপনারা বোটিং করতে পারবেন এবং লেকের চারপাশ দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগবে। আর পার্কটির মধ্যে এই লেকের উপর নির্মিত এই ব্রিজের এই জায়গাটি আমার তো বেশ ভালো লেগেছে। তবে বন্ধুরা, যদি লেকে বোটিং করতে চান আপনারা, তাহলে একটু আগে আসবেন। অমরাবতী পার্ক থেকে আমরা এগিয়ে চললাম ঢেউসাগর পার্কের উদ্দেশ্যে। যাত্রাপথে সায়েন্স সিটি পড়বে, আপনারা চাইলে দেখতে পারেন, রাত 8টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আমরা দেখব না। আমরা সোজা এসে পৌঁছালাম ঢেউসাগর পার্কে। এখানে আসতে টোটো ভাড়া নিয়ে এলো 50 টাকা। এই পার্কে প্রবেশের জন্য প্রবেশ মূল্য রয়েছে। এখানে পার হেড টিকিটের মূল্য হলো 10 টাকা। এছাড়াও এই পার্কের ভিতরে একটি ট্রেন রয়েছে, টয় ট্রেন রয়েছে, যেটি চড়ার জন্য কিন্তু টিকিট রয়েছে, যেটার টিকিট আপনারা এখান থেকেই করতে পারবেন পার হেড 10 টাকার বিনিময়ে। সাগরের পার্ক, চলো। এখানে আসার পারফেক্ট সময় হলো বিকালের পর এই সন্ধ্যাবেলায়, যখন পার্কটিতে সমগ্র রাইডগুলো জ্বলে উঠবে। আমরা 10 টাকা দিয়ে এই টয় ট্রেনের টিকিটটাও কেটেছিলাম। এই টয় ট্রেনে আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। একবারে টিকিট কাউন্টার থেকে ঢেউসাগর পার্কে এন্ট্রি ফি 10 টাকা আর এই টয় ট্রেনের টিকিট 10 টাকা, মোট 20 টাকা দিয়ে কিন্তু টিকিট করিয়ে নেবেন। ঢেউসাগর পার্ক হলো এই দীঘাতে নবনির্মিত একটি অপূর্ব সুন্দর সুসজ্জিত পার্ক, যেখানে অনেকটা সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে। সমুদ্রের তীরে একদম অত্যন্ত সুন্দর পরিবেশে এই পার্কটিকে নির্মাণ করা হয়েছে। এই পার্কটিতে আপনারা সন্ধ্যার পরে আসবেন, কারণ এই পার্কটি কিন্তু সমগ্রটাই লাইটিং দিয়ে সুসজ্জিত, ফলে লাইটিং দেখতে হলে কিন্তু আপনাকে সন্ধ্যার পরেই আসতে হবে। ঢেউসাগর পার্কটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সামনেই সমুদ্র, আর আমরা এই লাইটিং এর মধ্য দিয়ে এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। এক অদ্ভুত ভালো লাগা।
বন্ধুরা, পার্কটিতে কিন্তু আপনারা সময় নিয়ে আসবেন, কারণ এই পার্কটিতে প্রবেশ করার পর পার্কটি কিন্তু ছেড়ে যেতে ইচ্ছা করবে না, অনেকটা সময় কাটাতে ইচ্ছা করবে এবং ভালো লাগবে চারিদিকটা ঘুরে দেখতে। ঢেউসাগর পার্কের ভিতরে এরকম ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে। আগামীতে আসলে মেবি আপনারা এই ভিউ পয়েন্টের উপর থেকে সমুদ্রকে উপভোগ করতে পারবেন। এই পার্কের মধ্যেই এরকম একটি ময়ূরপঙ্খী জাহাজ দেখতে পাবেন, আর তার ঠিক ওপারেই রয়েছে সমুদ্র। অদ্ভুত এক সৌন্দর্য। এই পার্কটির ভিতরে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। সেই সঙ্গে আমরাও করলাম। আমরা 50 টাকা পার হেডের টিকিটের বিনিময়ে এই জাহাজের টিকিট কেটে ফেললাম। এখানে একটি ঝিল মতো করা রয়েছে, যার মধ্যে এই জাহাজটি দুবার রাউন্ড ঘুরবে। ঢেউসাগর পার্কে আমরা অনেকটা সময় ছিলাম। অনেকটা সময় কাটানোর পর আমরা টোটো করে নিউ দীঘা সি বিচ পর্যন্ত গিয়েছিলাম। টোটো নিয়েছিল মোট 80 টাকা। নিউ দীঘায় এসে আমরা প্রবেশ করলাম এখানকার বিশাল মার্কেটে। নিউ দীঘার এই বিশাল মার্কেট থেকে আপনারা কিন্তু অনেক কিছু মার্কেটিং করতে পারেন, তবে মার্কেটিং করার সময় খেয়াল রাখবেন বার্গেনিং করবেন, কারণ একই প্রোডাক্ট বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দাম। তাই আগে মার্কেটকে ভালো করে ঘুরে দেখে নিয়ে তারপরে জিনিস কেনাকাটা করাই ভালো। এরপর নিউ দীঘা থেকে আমরা চলে এলাম আমাদের হোটেলে ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে এসে সেই সমুদ্র রেস্টুরেন্টে আমরা রাতের ডিনার সারলাম। বাটার চিকেন মশলার সঙ্গে ছিল আমাদের রুটি। দেখতে দেখতে দীঘা ট্যুরের আজ আমাদের 3য় দিন এবং শেষ দিন। এই শেষ দিনে সকালবেলাতে বৃষ্টির দেখা পেলাম। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। একদম সকালে মোহনা যাবো ভেবেছিলাম, কিন্তু বাচ্চা নিয়ে এত সকালে আর যাব না। সকাল প্রায় 9টার সময় চলে এলাম সেই সমুদ্র রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ডিম টোস্ট এবং পুরি সবজি। পুরি সবজির টেস্ট এখানে কিন্তু খুব ভালো ছিল। আগের দিনও খুব ভালো তৃপ্তি করে খেয়েছিলাম, আজও আমরা খুব ভালো তৃপ্তি করে খেলাম। ব্রেকফাস্ট করার পর আমরা একটা টোটো ঠিক করে বেরিয়ে পড়লাম 3য় দিনের সাইট সিন করার জন্য। গতকাল অর্থাৎ এই ট্যুরের 2য় দিনে আমরা যে গাড়ি নিয়ে ঘুরেছিলাম, সেই গাড়ি এই সেম ট্যুরটি করতে 1000 টাকা চেয়েছিল, কিন্তু আজ টোটোর সঙ্গে বার্গেনিং করে অ্যাট লাস্ট আমি এই ট্যুরটি 700 টাকায় করছি। টোটোওয়ালার নাম্বার আমি অন স্ক্রিনে শো করছি, আপনারা চাইলে এনার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আজকে আমাদের গন্তব্য হলো নায়কালী মন্দির, শঙ্করপুর, তাজপুর এবং মোহনা। এর সঙ্গে আপনারা কিন্তু মন্দারমণিকেও যোগ করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া 400 টাকা মতো বাড়বে। আমাদের প্রথম গন্তব্য নায়কালী মাতার মন্দির। এই রাস্তার সোজা চলে গেলে আমরা চলে যাব শঙ্করপুর, তাজপুর, আর ডান দিকে ঘুরলে রয়েছে নায়কালী মাতার মন্দির। তো প্রথম আমাদের গন্তব্য এই অপূর্ব সুন্দর মন্দিরটি দর্শন করা। শান্ত নিরিবিলি পরিবেশে এই মন্দিরটি কিন্তু বেশ সুন্দর। আগে সমুদ্রের জোয়ারের জল কিন্তু এখানে চলে আসতো, কিন্তু বর্তমানে আর আসে না, কারণ বিভিন্ন খাড়ির ব্যবস্থা করা হয়েছে। আপনারা আপনাদের দীঘা ট্যুরের সাইট সিনের সঙ্গে এই নায়কালী মন্দিরকে কিন্তু রাখতেই পারেন। 10 থেকে 15 মিনিট এখানে কাটিয়ে যান, বেশ সুন্দর। মন্দিরটির সামনের দিকের অংশে একটা পুকুর আছে, আর এই হলো নায়কালী মাতার মূল মন্দির। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আপনারা এবার এগিয়ে চলুন শঙ্করপুর হয়ে তাজপুরের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে রয়েছি শঙ্করপুরে, কিন্তু আমরা এখন আর শঙ্করপুরে দাঁড়াচ্ছি না, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। আগে যাব তাজপুর, তারপর ফেরার পথে শঙ্করপুরে দাঁড়াবো। শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার জন্য মেরিন ড্রাইভ রয়েছে। সমুদ্রের পাশ দিয়ে এই রাস্তা সত্যি অসাধারণ লাগছে। আমরা এসে উপস্থিত হলাম তাজপুর সমুদ্র সৈকতে। নিরিবিলি শান্ত সমুদ্র সৈকত হলো এই তাজপুর, যেখানে পর্যটকদের ভিড় খুব একটা নেই। ফাঁকা বিচে শুধু দেখা যাচ্ছে প্রচুর গরু শুয়ে রয়েছে। তাজপুরের এই বিশাল সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় নেই, শুধুমাত্র আমরাই যেন রয়েছি। আমরা এই সমুদ্র সৈকতে অনেকটা সময় ছিলাম এবং বেশ মজা করেছিলাম। আমরা কিন্তু সমস্ত জায়গাগুলি অনেকটা সময় নিয়ে ঘুরেই দেখছি, তাই বেশ ভালো লাগছে, আর এক কথায় দারুণ লাগছে। তাজপুর দেখে এবার আমরা চলে এলাম শঙ্করপুর। দীঘা থেকে প্রায় 14.8 কিলোমিটার দূর অবস্থিত এই শঙ্করপুর সমুদ্র সৈকত।
সমুদ্র সৈকতটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। শান্ত ঠান্ডা হাওয়া এসে মনকে জুড়িয়ে দিচ্ছে। তাজপুরের সম্পূর্ণ সমুদ্র সৈকতে শুধু আমরাই ছিলাম, কোনো পর্যটকই চোখে পড়েনি। তবুও এই শঙ্করপুরে এসে কিন্তু বেশ কিছু পর্যটককে চোখে পড়ছে, যারা এই বিচে বসে রয়েছে এবং এনজয় করছে সমুদ্রের অসাধারণ সিনিক বিউটি। শঙ্করপুর সমুদ্র সৈকতের অসাধারণ সৌন্দর্য দেখে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের দিনের শেষ গন্তব্য মোহনার উদ্দেশ্যে। আমরা চলে এলাম মোহনাতে। এখন বাজে প্রায় 1টা। এই বাজারে যদি আপনারা সকালে আসতে পারেন তাহলে মোহনাতে আপনারা বিশাল বড় বড় প্রচুর মাছ দেখতে পাবেন। আজ সকালে ঝিরঝিরি বৃষ্টি হওয়ার কারণে আমরা সকালবেলা আসিনি। মাছ দেখতে চাইলে আপনাকে অবশ্যই ভোরবেলাতেই আসতে হবে। এই মোহনার প্রধান বৈশিষ্ট্য হলো একটি পাথরের রাস্তা সোজা চলে গেছে সমুদ্রের মধ্যে, আর একদিক থেকে এসেছে নায়াকালী নদী, আর এপাশে রয়েছে বঙ্গোপসাগর। দুয়ের মিলনস্থল হলো এটি। এবং এই রাস্তা দিয়ে যত এগোবেন দুপাশে সমুদ্রের ঢেউ আছড়ে পড়বে আপনার উপরে। এ এক অসাধারণ অভিজ্ঞতা আপনারা এসে অর্জন করতে পারেন এই মোহনায়। মোহনার এখানে সকালবেলায় প্রচুর পর্যটকদের ভিড় থাকে। তুলনামূলক এখন পর্যটকের সংখ্যা খুব কম। তৃতীয় দিনের শেষ গন্তব্য হলো এই মোহনা, আর আমাদের ট্যুরেরও শেষ গন্তব্য এই মোহনা। এই মোহনা দর্শন করে আমরা ফিরে গেলাম আমাদের হোটেল সি হকে। হোটেল সি হকে ফিরে এসে আমরা প্রথমে চলে গেছিলাম স্নান করতে, সমুদ্রে স্নান করতে। আমরা কোনো মোবাইল বা ক্যামেরা ফোন নিয়ে যাইনি, তাই সেটা আর আপনাদের দেখালাম না। এরপর এসে আমরা লাঞ্চ করে রেস্ট নিই পুরো বিকাল পর্যন্ত। সন্ধ্যার পর বেরিয়ে প্রথমে আমরা চলে আসি নিহুডি মার্কেটের এখানে, যেখান থেকে আমি শিয়ালদা যাওয়ার জন্য বাস বুক করি। বাস ছাড়বে আজ রাত 11:30টার সময়, আর আমরা শিয়ালদা পৌঁছাবো ভোর 4টের সময়। বাস এলো যথাসময়ে, আর আমরা আমাদের লাগেজপত্র তুলে নিয়ে রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে। আর আমাদের দীঘা ট্যুরের সমাপ্তি ঘটল। তাহলে বন্ধুরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের এই দীঘা ট্যুর প্ল্যানটি কেমন ছিল। ডে 1 সকাল 6:10 বাসে কাঁচরাপাড়া থেকে দীঘা পৌঁছানোর বাস ধরে আমরা দীঘা পৌঁছালাম দুপুর 11:30টার সময়। প্রথমে আমরা হোটেল সি হক বুক করে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম সমুদ্র স্নানে। বিকালে ঘুরে দেখুন ওল্ড দীঘা সি বিচ ও মার্কেট। ডে 2 সকালে গাড়ি ঠিক করে ঘুরে দেখুন কাজু বাগান, রাধাগোবিন্দ মন্দির, তালসারি, চন্দ্রনেশ্বর মন্দির, উদয়পুর সমুদ্র সৈকত, ওশিয়ানা বিচ। বিকালে ঘুরে দেখুন অমরাবতী পার্ক ও ঢেউসাগর পার্ক, এবং তারপর নিউ দীঘার মার্কেটটি একটু ঘুরে দেখে নিন। ডে 3-তে একটা টোটো বা অটো ভাড়া করে দেখে নিন নায়াকালী মন্দির, তাজপুর, শঙ্করপুর, মোহনা। এই ট্যুরটি করতে মোট কত খরচ হতে পারে আমি আমাদের খরচের হিসাব দিলাম। বাস ভাড়া দীঘা পৌঁছানোর ক্ষেত্রে 350 টাকা করে, মোট 3টে টিকিট 1050 টাকা। হোটেল আমরা 3 দিন নিয়েছিলাম, 1400 টাকা করে পার ডে। 3 দিন আমাদের মোট পড়েছিল 4200 টাকা। গাড়ি ভাড়া ফর ডে 2 সাইট সিইং এর জন্য আমাদের পড়েছিল 900 টাকা। ডে 3-তে সাইট সিইং এর জন্য টোটো ভাড়া করেছিলাম, ভাড়া পড়েছিল 700 টাকা। অন্যান্য বিভিন্ন পারপাসে আমাদের টোটো আরও ভাড়া করতে হয়েছিল, যেমন নিউ দীঘায় যাওয়ার জন্য অনেক ক্ষেত্রেই টোটো ভাড়া লেগেছে। সেক্ষেত্রে প্রায় মোট টোটো ভাড়া পড়েছে 410 টাকা। মোট 3 দিনে আমাদের খাওয়া দাওয়া মোট হিসাব করে দেখলাম প্রায় আমাদের খরচ হয়েছে 2700 টাকা। জলের 10 লিটার একটা জার কেনা হয়েছিল, খরচ পড়েছিল 110 টাকা। বাসে করে আমরা ফিরেছিলাম শিয়ালদা পর্যন্ত, সেক্ষেত্রে 300 টাকা করে পার হেড টিকিট ছিল, 3টে টিকিট, মোট 900 টাকা। পার্কিং ও অন্যান্য খরচ নিয়ে আরও 500 টাকা মতো খরচ হয়েছে। এছাড়া কয়েকটা জায়গায় এন্ট্রি ফি আছে, সেগুলো নিয়ে মোট 500 টাকা। তাহলে মোট আমাদের এই ট্যুরের ক্ষেত্রে খরচ হয়েছে 11,470 টাকা। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে বা যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।